মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৩৫শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণীর স্বয়ম্বরের খবর শুনে কৃষ্ণ এসে উঠেছেন বিদর্ভ রাজ্যের মধ্যেই অন্য এক ব্যক্তিত্ব ক্রথ কৈশিকের বাড়িতে। এদিকে রাজধানী কৌন্ডিন্যপুরে উপস্থিত জরাসন্ধ সহ অন্যান্য রাজাদের মধ্যে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। কৃষ্ণ সরাসরি রাজসভায় এসে হাজির হননি, কিন্তু ঘাড়ের ওপরেই শ্বাস ফেলছেন। তিনি যে কোনো একটা মতলব নিয়েই এসেছেন সে ব্যাপারে নিশ্চিত সবাই। তাঁর উপস্থিতির ব্যাপারটাকে ঠিক কীভাবে সামাল দেওয়া যাবে সে বিষয়ে তর্ক বিতর্ক শুরু হলো। গোটা ব্যাপারটায় সবচেয়ে চিন্তায় পড়লেন বিদর্ভরাজ ভীষ্মক। তাঁর চিন্তাটা পুত্র রুক্মীকে নিয়ে। রুক্মিণীর ভাই রুক্মী আবার প্রচণ্ড জরাসন্ধপন্থী। যেদিন থেকে জরাসন্ধের সঙ্গে কৃষ্ণের মনোমালিন্য ঘটেছে সেদিন থেকে রুক্মী একদমই দেখতে পারেন না কৃষ্ণকে। পিতা ভীষ্মকের ভয় একটাই, এই স্বয়ংবরকে ঘিরে যদি জরাসন্ধ আর কৃষ্ণের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে পুত্র রুক্মী বিপদে পড়তে পারে। কারণ রুক্মী যতখানি শক্তিমান ততখানি অহংকারী এবং সে কৃষ্ণকে সহ্যই করতে পারে না। বিদর্ভরাজ দেখলেন জরাসন্ধপন্থী রাজারা কৃষ্ণের বিরুদ্ধে উত্তেজিত হয়ে নানা কথা বলছেন বটে, কিন্তু তাঁরা খুব একটা কঠিন কিছু করতে চাইছেন না। বিশেষত স্বয়ংবর সভার গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী কৃষ্ণের উপস্থিতিও মেনে নিতে তৈরি তাঁরা। এবার বিদর্ভরাজের একটু আত্মগ্লানিও হলো। তাঁর মনে হলো কৃষ্ণকে নিমন্ত্রণ জানানোই যেত। অন্তত তাঁর রাজকীয় সৌজন্যটুকু বোঝানোর জন্যই কৃষ্ণের সঙ্গে একবার দেখা করা দরকার। ভীষ্মক ক্রথ কৈশিকের রাজ্যে এসে কৃষ্ণকে বোঝাবার চেষ্টা করলেন যে এই স্বয়ংবর সভার ব্যাপারে তিনি নিজে খুব একটা আগ্রহী ছিলেন না। তাঁর ছেলে রুক্মী এ ব্যাপারে অত্যুৎসাহী হয়ে তার বোনের বিয়ে দিতে চেয়েছে স্বয়ংবর সভা ডেকে অতিথি নিমন্ত্রণ করে। তিনি একেবারেই উৎসাহী ছিলেন না। ভীষ্মক ভালো মানুষ সেজে বললেন, যাক, যা হবার তা হয়ে গেছে। ছেলেটা একেবারেই চপল স্বভাব, না বুঝে এইসব ছেলে মানুষই করেছে। এর জন্য ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। মহারাজ ভীষ্মকের এইসব ভালো মানুষই কথাবার্তা বুঝতে কৃষ্ণের এক মুহূর্ত সময় লাগলো না। শৈশবে যিনি নিজ রাজ্য থেকে নির্বাসিত হয়ে নিজের বুদ্ধিতে আবার সেই রাজ্যে নায়কের মতো ফিরে আসেন, তিনি যথেষ্ট পোড় খাওয়া মানুষ। ভীষ্মকের ভাব বুঝে নিতে তাঁর সময় লাগলো না। অতএব জবাব দেওয়ার আগে ভীষ্মকের কথাটা ফিরিয়ে দিয়ে কৃষ্ণ প্রথমেই বললেন, আপনি আপনার পুত্রের ছেলে মানুষের যা বিবরণ দিলেন তাতে বড় হলে সে যে কত বড় সাংঘাতিক মানুষ হবে তা ভেবে কুল পাচ্ছি না। তা সে যাই হোক, ছেলে যেমন হবার তা হবে। কিন্তু আপনার নিজের কথাটা শুনে আমার কেমন খটকা লাগছে। আপনার ছেলে আপনারই সভায় উপস্থিত রাজাদের সামনে আপনারই কন্যার বিবাহ ঘোষণা করছে, এটা কি মিথ্যে কথা? আপনার সম্মতি না থাকলে এ কাজ সে করতে পারত? কৃষ্ণ এবার রীতিমতো আধুনিক যৌক্তিকতায় পেরে ফেললেন ভীষ্মককে। বললেন, স্বয়ংবরের কারণে অত বড় এবং অত সুন্দর একটা রঙ্গমঞ্চ বানানো হলো, আপনার ছেলেই তা বানিয়েছে, অথচ আপনি বলছেন আপনার ছেলে এটা সেটা কি করেছে আপনি জানেন না। এখানে কিন্তু একটা বড় খটকা লাগছে। তারপরেও বলি, আপনার সভায় সূর্যচন্দ্রের মতো তারকা রাজারা সব উপস্থিত হয়েছে, আপনি যথোচিত অভ্যর্থনা অতিথি সৎকার করেছেন, আর এদিকে বলছেন আমার ছেলে ভালো চাপল্যবশত যা করেছে আমি তা জানি না। এটা কি ঠিক কথা হলো? সবচেয়ে বড় কথা, আপনার এখানে বড় বড় রাজারা এসেছেন স্বয়ংবরে কন্যা লাভের জন্য, কিন্তু কোন সুবাদে তাদের সঙ্গে এত হস্তি, অশ্ব, রথ, পদাতির আমদানি? এখানে কোনো যুদ্ধের ভাবনা যদি কাজ না করে থাকে তবে এই চতুরঙ্গ সৈন্য সমাবেশের অর্থ কি? এটা আপনি বোঝেননি। আমার আশ্চর্য লাগছে এসব কথা শুনে। ভীষ্মকের ভালো মানুষ সাজার চেষ্টা নস্যাৎ করে দিয়ে কৃষ্ণ এবার নিজের কথা এসে বললেন, আপনাদের মিত্রশক্তি রাজা রাজরাদের মধ্যে আমার এখানে এসে পড়াটা আপনার পক্ষে সমস্যার কারণ হয়ে উঠবে মনে করেই আপনি আমাকে নিতান্ত অপাত্র মনে করেছেন এবং সেই কারণে আমার জন্য কোনো আতিথ্যের ব্যবস্থা করেননি।
তা বেশ, তো আপনি বাদই দিন। আপনার আয়োজিত স্বয়ংবর সভায় মহান সুপাত্রদের কারো হাতে সম্প্রদান করুন আপনার কন্যাকে। আমার জন্য আপনার এই কন্যাদান কর্ম ব্যাহত হবে না। আপনার ঘরে আমার আতিথ্য জুটবে না বলেই আমি আপনার মেয়ের স্বয়ংবর সভাতেও প্রবেশ করিনি। আমি বিদর্ভে এসে মহারাজ কৈশিকের ঘরে উঠেছি এবং যথেষ্ট সম্মান লাভ করার পরেই এখানে বিশ্রাম করছি। কৃষ্ণ যতখানি অভিযুক্ত করলেন ভীষ্মককে, তিনি হয়তো ততখানি দায়ী ছিলেন না রুক্মিণী স্বয়ংবরের ব্যাপারে। হয়তো বিদর্ভ রাজকুমার রুক্মী বেশি আগ্রহী ছিলেন যাতে স্বয়ংবরে জরাসন্ধপন্থীদের মধ্যে কারো সঙ্গে বিয়ে হয় রুক্মিণীর। আবার এটাও তো ঠিক যে রুক্মিণীর স্বয়ংবরের আয়োজন এবং এত রাজঘটা দেখা সত্ত্বেও ভীষ্মক তাঁর অনিচ্ছা অনীহা একটুও প্রকট না করে শুধু দেখে গেলেন নীরবে। এই বা কেমন কথা? নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, হয়তো হরিবংশে কিছুটা আর ভাগবত তথা অন্য অনেক পুরাণে রুক্মিণীর স্বয়ংবরে খানিক নাটকীয়তা সৃষ্টির কারণে বিদর্ভরাজ ভীষ্মককে খানিকটা কৃষ্ণপক্ষপাতী এবং কৃষ্ণভক্ত রাজা হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি যেন কন্যা রুক্মিণীকে কৃষ্ণের হাতেই দিতে চান, কিন্তু মহারাজ জরাসন্ধের প্রভাব এবং তাঁর নিজ পুত্র রুক্মীর অন্য পাত্রে রুক্মিণীকে সঁপে দেওয়ার অত্যাগ্রহ, এইসব কিছু এক যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করা। এই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মহাভারতে যেটুকু সূত্র পাওয়া যায় তাতে ভীষ্মক নিজেই যথেষ্ট জরাসন্ধপন্থী ছিলেন। তিনি কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিতে আগ্রহী ছিলেন এমন সূত্র কোথাও নেই। হরিবংশে ভীষ্মক যখন কৃষ্ণের কাছে প্রায় ধরা পড়ে গেলেন, তখন তিনি কৃষ্ণকে বললেন, দেখুন, আমি সত্যিই অন্য কোনো রাজার হাতে রুক্মিণীকে তুলে দিতে চাই না, আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। কৃষ্ণ আপন মনোভাব ভীষ্মককে একটুও বুঝতে না দিয়ে বললেন, এসব কথা বলে কি লাভ? আপনি আপনার নিজের মেয়েকে কার হাতে তুলে দেবেন না দেবেন সে ব্যাপারে অন্যে কেন মাথা গলাবে? আর আমি কি কখনো এমন কথা বলতে পারি যে আমাকেই আপনার কন্যা দিতে হবে? তবে হ্যাঁ, পরম লক্ষ্মীমতী কন্যা আপনার, তাঁর সঙ্গে আমার একটা ভাবী সম্বন্ধ তো ঘটতেই পারে। শেষ কথাটা বলি, আপনি যখন সদ্ভাবনায় প্রণোদিত হয়ে আমার কাছে আপনার অন্যায়ের ক্ষমা চাইতে এসেছেন, তখন ক্ষমা আপনার প্রাপ্য বটে, কেননা বয়সে আপনি আমার পিতার তুল্য। কৃষ্ণ ভীষ্মকের সামনে ক্রথ কৈশিকের প্রশংসা করলেন অনেক, এবং সেটাই বুঝি ভীষ্মকের একটু লাগলো। যাই হোক, যে সামন্ত রাজার রাজ্যে তিনি উঠেছিলেন তাঁর কাছে এবং ভীষ্মকের কাছে বিদায় নিয়ে কৃষ্ণ পুনরায় মথুরায় রওনা দিলেন। কৃষ্ণের ভাব অভিসন্ধি বুঝে ভীষ্মকও ফিরে এলেন কুণ্ডিনপুরের বিবাহ সভায়, যেখানে রাজা মহারাজারা তখনও স্বয়ংবরের প্রত্যাশায় বসে আছেন। কৃষ্ণের কথা থেকে ভীষ্মক এইটুকু যথেষ্ট বুঝে এসেছেন যে তাঁর কন্যার এই স্বয়ংবরের প্রতি কৃষ্ণের অনাগ্রহের একটা বড় কারণ এই যে রুক্মিণীর ব্যাপারে কৃষ্ণের নিজের আগ্রহ আছে। সেক্ষেত্রে কৃষ্ণের এই বিরোধিতা এবং জরাসন্ধ ইত্যাদির প্রতিকূল আচরণ এক বিরাট সমস্যা তৈরি করবে। অতএব ভীষ্মক বিদর্ভে ফিরে এসে সমবেত রাজাদের সামনে বললেন, রুক্মিণীর স্বয়ংবর নিয়ে সমবেত রাজাদের সঙ্গে কৃষ্ণের যে বিরোধ পাকিয়ে উঠেছে, তাতে এই স্বয়ংবরের মধ্যে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। আমি আপাতত তাই স্বয়ংবর সভা বন্ধ করে দিতে চাইছি। ভীষ্মকের এই ঘোষণার পর স্বয়ংবরে উপস্থিত রাজারা একে একে ফিরে যেতে আরম্ভ করলেন, কিন্তু গেলেন না সেই পরাক্রমী রাজারা যাঁরা ভীষ্মকের মিত্রশক্তির অন্তর্ভুক্ত, অর্থাৎ সেই জরাসন্ধ, সুনীথ, দন্তবক্র, শিশুপাল। এরা সব রহস্যের গন্ধ পেয়ে বিদর্ভ রাজনীতিতে থেকে গেলেন ভীষ্মকের মর্মকথা শোনার জন্য। সেই ভাঙা সভায় জরাসন্ধ এবং তাঁর মিত্র রাজাদের মিটিং বসল। ভীষ্মকের কথা শোনা গেল,
তার গোপন মনের কথা। তিনি তার পুত্রের কারণে ভয় পাচ্ছেন। পূর্বকথিত স্বয়ংবরে তার পুত্রই যেহেতু প্রধান হোতা এবং কৃষ্ণের প্রতিপক্ষতায় তাঁর গোয়ার্তুমিও যেহেতু যথেষ্ট, তাই ছেলের ব্যাপারে তিনি একটু ভয় পাচ্ছেন। এটা তার মনে কাজ করতেই পারে যে জরাসন্ধের মতো প্রবল পরাক্রান্ত ব্যক্তিও তাঁর জামাত্রী হন্তা শত্রুকে এখনো কিছুই করতে পারেননি। বারংবার তিনি তাকে আক্রমণ করছেন, তাঁর বিপুল সৈন্যবাহিনী ঝাঁপিয়ে পড়ছে রণাঙ্গনে, কিন্তু জরাসন্ধ কৃষ্ণের নাগাল পাচ্ছেন না। তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং জরাসন্ধকে প্রতিরোধ করছেন কৌশলে। ভীষ্মকের ভয়, তাঁর ছেলে যদি কোনোভাবে কৃষ্ণের এই কৌশল যুদ্ধের অন্তর্বর্তী হয় তবে সে নির্ঘাত মারা যাবে। তাঁর রাজসভায় যে মিটিং চলছে তাতে তিনি নিজের মনোভাব ব্যক্তও করলেন। বললেন, আমার ছেলের আহাম্মকি কাজকর্ম দেখে আমার সবসময় ভয় করে। এই কৃষ্ণ যে আছেন তাঁর তুলনায় এইসব রাজা মহারাজা এবং এইসব মাথা গরম ছেলেপিলেদের আমি বালক মনে করি। সমবেত রাজারা প্রত্যেকেই যথেষ্ট ইঙ্গিতজ্ঞ। তাঁরা ভীষ্মকের কথা নিজেদের গায়ে না মেখে তাঁর পুত্রের কথাটাকে আমল দিলেন। সৌভপতি শাল্য বললেন, এমন কথা বলবেন না নিজের ছেলের সম্বন্ধে। সে এক অতিরথ বীর, যুদ্ধক্ষেত্রে শত শত রাজার দুঃখ বাড়িয়ে তুলতে পারে। এই পৃথিবীতে কৃষ্ণ এবং বলরাম ছাড়া তৃতীয় একটি পুরুষের নাম করুন তো, যিনি আপনার ছেলেকে যুদ্ধে হারাতে পারেন। জরাসন্ধের পরম বন্ধু শাল্যরাজ কথার মার প্যাঁচে যতই ভোলান, ভীষ্মকের কথার ইঙ্গিতে জরাসন্ধ কিন্তু চুপ করেই বসেছিলেন এবং অবশ্যই খানিক বিমনা। সত্যিই তো, কংস হন্তা কৃষ্ণকে তিনি এখনো তেমন কোনো শাস্তি দিতে পারেননি যাতে দুনিয়ার লোক বলতে পারে যে কৃষ্ণ হেরে গেছেন জরাসন্ধের কাছে। শাল্য অবশ্য জরাসন্ধের ওপর কোনো চাপ দিলেন না। জরাসন্ধের অন্তরঙ্গ বন্ধু হিসেবে তিনি জানেন যে তাঁরা বিদর্ভের রাজসভায় উপস্থিত থাকতেও কৃষ্ণ যেমন করে বিদর্ভেই পা দাপিয়ে গেলেন এবং তাতে স্বয়ংবরও বন্ধ হয়ে গেল, তাতে এখন যদি তিনি জরাসন্ধকে বলেন যে চলুন মথুরা আক্রমণ করি, তাহলে জরাসন্ধ আরও বিমনা হয়ে পড়বেন। কারণ বারবার মথুরা আক্রমণ করে জরাসন্ধ ক্লান্ত, তিনি কিছুতেই কৃষ্ণের নাগাল পাচ্ছেন না। সৌভপতি শাল্য জরাসন্ধের মনের ভাব বুঝে তাকে একটুও লজ্জা না দিয়ে এবং তিনি যাতে পুলকিতও হন সেই ভাবনায় প্রণোদিত হয়ে হঠাৎই এক আকস্মিক প্রস্তাব করে বসলেন। শাল্য আকস্মিকভাবে বলে উঠলেন, কৃষ্ণকে শাস্তি দিতে পারেন একমাত্র কালযবন, তিনি যবনদের অধিপতি। শাল্যরাজ এই আকস্মিক আক্রামকের পরিচয় দিলেন একটু। বললেন, কালযবনের পিতা গার্গমুনি পুত্র কামনায় 12 বছর কঠোর তপস্যা করে রুদ্রদেবকে সন্তুষ্ট করেছিলেন। সন্তুষ্ট রুদ্রের কাছে তিনি বর চান যাতে তাঁর ছেলেটি মথুরাবাসীদের অবদ্ধ হয়। দ্বিতীয়ত, তাঁর পুত্র যদি মথুরায় এসে কাউকে আক্রমণ করে তবে সেই আক্রান্ত পুরুষ যাতে কিছুই করতে না পারে। শাল্যরাজ শেষে বললেন, কৃষ্ণ এবং বলরাম যতই শিশু বয়সে নির্বাসিত হয়ে থাকুন, জন্মের ঠিকানায় তাঁদের মথুরা নাগরিকই বলতে হবে। গার্গমুনির সেই পুত্রটিই হলেন কালযবন। সে মথুরাবাসীর অবদ্ধ বলেই সে মথুরায় এসে কৃষ্ণকে জিতে নেবে। কালযবনের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শাল্যরাজ সমবেত সভার সামনে প্রস্তাব করলেন, আমার কথা যদি গ্রাহ্য মনে করেন তবে এখনই যবনরাজের কাছে দূত প্রেরণ করা হোক। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা 37 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।